নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। সাফল্য এবং ব্যর্থতা নিয়েই আমাদের জীবন। তবে বেশিরভাগ মানুষ আমরা কিন্তু সাফল্যের পরিবর্তে ব্যর্থতার স্বাদই বেশি আস্বাদন করি। জীবনে অগ্রগতি তো হয়, চাহিদা থাকে, ইচ্ছে থাকে, কিন্তু অপ্রাপ্তি, হারিয়ে যাওয়া এই বিষয়গুলি আমাদের জীবনে যেন প্রাধান্য পায়। বহু মানুষকে আমরা দেখি আমাদের থেকে বেশি সফল, আমরাও চেষ্টা করি, কিন্তু কেন জানি না সেই সাফল্য যেটা আমরা চাই, ডিজায়ার্ড সাকসেস, সেটা থেকে আমরা বারবার বঞ্চিত হই। কখনো কখনো গ্রহজনিত কারণ থাকে, কখনো মানসিক অস্থিরতা থাকে, কিন্তু আমাদের যেটা কাজ সেটা হলো গ্রহজনিত কারণ বা রাশিজনিত কারণ খুঁজে বার করা। কেন আমরা এখনো পিছিয়ে আছি? এত তো চেষ্টা করছি। যারা চেষ্টা করছেন না তারা আলাদা, যারা চেষ্টা করছেন, যেমন আমার মতো ব্যক্তিবর্গ, চেষ্টা করছি ভিডিও করবার, প্রচুর ভিডিও করবার, কিন্তু সেই ভিডিওর ভিউ সেইভাবে হচ্ছে না, সেই লেভেলের সাকসেস সেটা অ্যাচিভ করতে পারছি না। যতটা সাফল্য দরকার, যতটা অর্থ দরকার, কোনো না কোনোভাবে যেন আমার বা আপনার সেই অর্থ প্রাপ্তি হচ্ছে না। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি বা লগ্নের বিষয়ে। তাদের ক্ষেত্রে যারা বৃহস্পতি 12 বছর পরে তুঙ্গ হওয়া সত্ত্বেও সেই রেজাল্ট সেটা পেলেন না, তাদের জন্য যারা ভেবেছিলেন 2025-এ প্রচুর উন্নতি হবে, কিন্তু সেই উন্নতি তাদের ক্ষেত্রে প্রাপ্ত হলো না। কি তাদের রাশিগত দোষ যেটা তাদের এখনো সাফল্য এনে দিল না? কেন এখনো তারা ব্যর্থতার মধ্যেই রয়েছেন? কেন তারা সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছেন না? আমরা আলোচনা করব কর্কট রাশি বা কর্কট লগ্নের বিষয়ে। চন্দ্রের দ্বারা প্রভাবিত, জল তত্ত্বের, চর প্রকৃতির রাশি, প্রচণ্ড এর গতি, সব জায়গায় মানিয়ে নিতে পারেন, বুদ্ধি, সৃজনশীলতা প্রচুর, কিন্তু তা সত্ত্বেও সাকসেস আসছে না কেন? কেন এখনো এই ব্যর্থতার মধ্যেই রয়েছেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা? কেন এখনো সেই লেভেল অফ অ্যাচিভমেন্ট সেটা তারা পাচ্ছেন না? কেন তাদের ডিসিশনে কোথায় ভুল হচ্ছে? কোথায় তাদের ভাগ্য সাপোর্ট করছে না? সেটাই খোঁজার চেষ্টা করা যাক। কি তাদের দুর্বলতা সেটা একটু জানার চেষ্টা করি আমরা। প্রথমত, কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা অতিরিক্ত অ্যাডজাস্ট করে ফেলে। এই অতিরিক্ত অ্যাডজাস্ট করবার কারণে তাদের যে নিজস্বতা সেটা ধীরে ধীরে অন্যের দ্বারা চাপা পড়ে যায়। তারা উন্নতি তো করবেন, কিন্তু উন্নতি করবার পথ যেটা নিজে ডিসাইড করেছেন, সেই পথটা যদি বারবার ডাইভার্টেড হতে থাকে, সেখানে যদি বারবার ডিফ্লেকশন দেখতে পাওয়া যায়, এই সোজা পথ থেকে তাকে যদি বারবার ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে তার সাকসেসটা আসবে কি করে? একটা পরিকল্পনা করেছেন, তিনি জানেন এই ওয়েতে, এই পথে, এই পরিকল্পনাটা সাকসেসফুল হবে, কিন্তু সেই পরিকল্পনা সাকসেসফুল করবার আগেই তার পরিকল্পনা বাধাপ্রাপ্ত হলো, তার কাজকর্ম, তার পরিকল্পনা সেটা ইনকমপ্লিট থেকে গেল, তার ফলে তাকে পিছিয়ে আসতে হলো। তাহলে কিভাবে সেই মানুষটা এগিয়ে যাবে? আশেপাশের মানুষজনের প্রভাব তাকে ডাইভার্ট করিয়ে দিল। ফলে এই যে অপরের দ্বারা প্রভাবিত হওয়া, অতিরিক্ত অভিযোজন ক্ষমতা, সব জায়গায় মানিয়ে নেওয়া, সবকিছুকে অ্যাকসেপ্ট করে নেওয়া, যেন সেই গান্ধীবাদী নীতি, এক গালে থাপ্পড় দিলে আরেকটা গাল এগিয়ে দিতে হবে, মারের চোটে তো মুখ ভেঙে দেবে। এবং কর্কটের ক্ষেত্রে সেটা হচ্ছে। বারবার কর্কট সমস্যায় পড়ছেন, প্রতিপক্ষ হয়তো ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু আপনি তো আর সাফল্য পাচ্ছেন না, আপনি বারবার ব্যর্থ, আরো ব্যর্থ হয়ে পড়ছেন। নিজেরটুকু একটু বুঝতে হবে, কর্কটকে এবার একটু স্বার্থপর হতে হবে। আর মানিয়ে নেওয়ার দরকার নেই, সরাসরি প্রতিবাদ করুন, ডিরেক্টলি মুখের উপর বলুন এটা হবে না, এটা করতে পারবো না, স্ট্রেট ফরওয়ার্ড বলুন যেটা হয়নি, নিজের যেটা পছন্দ হচ্ছে না সেখান থেকে বেরিয়ে আসুন। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ, তাদের অসুবিধা হবে না। বাঁধ ভাঙার ক্ষমতা, দুর্বার গতি সেটা আপনার মধ্যে আছে। কে আটকাবে আপনাকে? বয়স হয়েছে, কি অসুবিধা আছে? যে কদিন বাঁচবেন সেই কদিন রাজার মতো বাঁচবেন। নিজের মতে চলুন, নিজের মতো চলুন। কর্কটের ক্ষেত্রে দ্বিতীয় সমস্যাটি হলো কর্কট স্থির থাকতে পারেন না। একটা পরিবর্তনশীলতা এটা কর্কটের মধ্যে রয়েছে। একদিকে অভিযোজিত হচ্ছেন, অন্যদিকে চাঞ্চল্য। ফলে একদিকে দমন, আর একদিকে ছটফটে বিহেভিয়ার। এর কারণে কর্কট কিন্তু নিজেকে স্ট্রিক্ট রাখতে পারছেন না। একটা ব্যবসা করছেন কর্কট, মনে হলো ব্যবসাটা লস হচ্ছে, একটা ব্রেক থ্রু পিরিয়ড তো দিতে হবে, একটা টাইম তো অপেক্ষা করতে হবে যে এবার প্রফিট আসবে। কর্কট সেই সময় পর্যন্ত অপেক্ষা না করেই দেখলেন যে ব্যবসা তো লাভ হচ্ছে না,
সঙ্গে সঙ্গে এই ব্যবসায় আর থাকবো না বাবা, বেরিয়ে আসি। লেগে থাকার প্রবণতা, কন্টিনিউয়াসলি লড়াই করবার প্রবণতা, সেটা কর্কটের মধ্যে অভাব রয়েছে। লড়াই কর্কট করছেন, আজকে একটা দোকান খুললেন, এই দোকানটার জন্য লড়াই না করে এই দোকানটা যে পড়ে যাচ্ছে, এটা খালি লস হয়েছে, সেই লসকে ভুলে গিয়ে আরেকটা নতুন জায়গায় লড়াই করা শুরু করলেন কর্কট। তাহলে এই যে দুটো জায়গায় লড়াই করবার প্রবণতা হলো, এই যে দুটো জায়গায় কর্কট ডাইভার্টেড হয়ে গেলেন, এই দিকটা যেটা প্রায় গ্রো করেছিল সেটা কিন্তু পিছিয়ে পড়লো। এবার নতুন একটা জায়গায় নতুন শিক্ষা, নতুন এফোর্ট, নতুন প্রচেষ্টা, নতুন মানুষজন, আবার কিন্তু কর্কট ভাবছেন এটাতেও তো সেইভাবে লাভ হচ্ছে না, তাহলে কি আগেরটায় ফিরে যাব, না নতুন একটা শুরু করব। এই যে পরিবর্তনশীল মানসিকতা, এটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই যে পরিবর্তনশীল মানসিকতা, এটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর কর্কটের ব্যর্থতা, অপ্রাপ্তি, তার অন্যতম কারণ হচ্ছে এই বিষয়টি, স্থিরতার অভাব। কর্কট রাশি বা লগ্নের মানুষ, তাদের মন কিন্তু ভীষণ চঞ্চল এবং ইমোশনাল। সরলতা তাদের শক্তি। তারা যে কোনো বিষয়কে গভীরভাবে চিন্তা করতে পারেন, সত্যিই পারেন। তারা খুব ভালো দাবা খেলতে পারেন, কিন্তু সিদ্ধান্ত যখন নিচ্ছেন সেটা কিন্তু সরলভাবে দিচ্ছেন। মন তাদের কিন্তু দুর্বল। কেউ রিকোয়েস্ট করলে কর্কট সেটা মেনে নিচ্ছেন। মানুষের ক্ষতি হবে তার দ্বারা, এটা কর্কট অ্যাকসেপ্ট করতে পারছেন না। সমস্যা হতেই পারে, সমস্যা হলে পরে সেই সমস্যাকে নিজে হজম করে নিচ্ছেন, কিন্তু সঙ্গের লোকটির কোনো সমস্যা হবে এটা কর্কট চাইছেন না। অবদমন কর্কটের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সমস্যাগুলোকে ওভারকাম করতে গিয়ে কর্কট বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন। সেই সমস্যাগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন কর্কট, কাউকে না বলতে পারছেন না, তার ফলে কিন্তু ক্ষতি হচ্ছে কর্কটের নিজের। এর কারণে কর্কট কিন্তু বারবার পিছিয়ে আসছেন, এবং 2026-এও এর ব্যতিক্রম হবে না যদি নিজের স্বভাবে পরিবর্তন না আনতে পারেন কর্কট। দেবগুরু বৃহস্পতি লগ্নে আসছেন, বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন 12 বছর পরে। এই কিন্তু সেই সুযোগ যে সময় আপনি নিজেকে আরেকবার রিকনস্ট্রাক্ট করতে পারেন। এটাই সেই সময় যে সময় আপনি আরেকবার নিজের জীবনকে নতুন করে শুরু করতে পারেন। এই যে শুরু দেবগুরু বৃহস্পতি করিয়ে দেবেন, এটা কিন্তু আগামী আরো 12+12 24 বছর চলবে। তার জন্য নিজেকে প্রিপেয়ার করুন এবং তার জন্য নিজের জায়গাটাকে অসাধারণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করুন। কর্কট কিন্তু করতে পারবেন। কর্কটের জীবনে 2026 কিন্তু ইতিহাস হয়ে থাকবে, এবং 2026-এ যা যা করবেন কর্কট, তার প্রভাব কিন্তু আগামী অন্তত 12 বছর থাকবে। তাই তার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করুন। না বলতে হবে, নিজের ভালোটা বুঝতে হবে, সমস্যা থাকলে তাকে ওভারকাম করতে হবে, এবং কর্কটকে এটা অবশ্যই করতে হবে। তাহলেই কিন্তু কর্কট তার ডিজায়ার্ড সাকসেস প্রাপ্ত হবেন। আর পরিশেষে আমি বলবো, ইমোশনাল হওয়ার জন্য কর্কট কিন্তু খুব দ্রুত ভরসা করেন, অনেকটা বেশি নির্ভর করে ফেলেন কর্কট। এই নির্ভরশীলতা থেকে কর্কটকে বেরিয়ে আসতে হবে। নিজের কাজ নিজে করার চেষ্টা, এটা কর্কটকে করতে হবে। আর যখন কর্কট এই নিজের কাজ নিজে করতে পারবেন, যখন কর্কট তার নিজের দায়িত্ব নিজে নিতে পারবেন, সেই সময় থেকে কিন্তু কর্কটের সমস্যাগুলো অনেকটা কমবে। কর্কট নিজেকে ভালো রাখতে পারবেন, কর্কট নিজের অস্তিত্ব উপলব্ধি করতে পারবেন, কর্কট নিজে ভালো থাকতে পারবেন। কোনো কোনো সময় কর্কট অ্যাগ্রেসিভ হয়ে পড়েন, এটাও কিন্তু কর্কটের একটা বড় দুর্বলতা। যে সময় রাগ দেখাবার প্রয়োজন সেই সময় কর্কট চুপচাপ, আর যে সময় রাগ দেখানোর প্রয়োজন নেই কর্কট হঠাৎ অভিমান করতে শুরু করলেন। কর্কটের ক্ষেত্রে এটা বারবার দেখতে পাওয়া যায়। আপনি যদি কর্কট রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, তাহলে এটা আপনি বুঝবেন। কেউ একজন প্রতিবাদ করলো, আপনি মেনে নিলেন ব্যাপারটা, ঝগড়া অশান্তি অ্যাভয়েড করলেন, তারপরে নিজের মধ্যেই গুমড়ে চলেছেন যে কেন আমি প্রতিবাদ করলাম না, কেন আমি মুখের ওপরে বললাম না, কেন আমি ছেড়ে দিলাম। কিন্তু আলটিমেটলি সময় পার হয়ে গেছে, সামনের মানুষটা কিন্তু নিজের প্রতিবাদী সত্তাকে প্রকাশ করে ফেলেছেন, এবং সেই মানুষটা কিন্তু নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। আপনি পিছিয়ে রয়েছেন, হয়তো পরবর্তীকালে আপনি জিতবেন, কিন্তু সেই সময়ের জন্য সেই মানুষটা কিন্তু আপনার থেকে এগিয়ে গিয়েছে, আপনি প্রতিবাদ করতে পারেননি। তারপরে হয়তো বাড়িতে এসে চেঁচামেচি করলেন, অন্য মানুষের উপরে চেঁচামেচি করলেন, কিন্তু আলটিমেটলি সেই জায়গায় কিন্তু আপনি পিছিয়ে এসেছেন। নিজের যে প্রতিবাদ করা, নিজের যে রাগ দেখানোর দরকার ছিল, ক্রোধের প্রকাশ সত্যিই দরকার ছিল, কিন্তু আপনি করলেন না। এটাও কর্কটের আরেকটা পিছিয়ে পড়ার কারণ। কর্কট এমন কিছু কিছু ভুল করে ফেলেন যার জন্য অন্যরা তো আপনাকে ক্ষমা করে দেবে, কিন্তু আপনি নিজের কাছে নিজে দোষী হয়ে থাকবেন, নিজের কাছে নিজে সবসময় যেন হেরে গিয়ে থাকবেন। সেই মানসিকতা আপনার মধ্যে কাজ করবে, যার জন্য মনে হবে যে আমি পিছিয়ে পড়লাম, হয়তো আমার আর এই কাজটা হলো না, হয়তো বিষয়টা আর হবে না। এরকম ঘটনা কিন্তু কর্কটের ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যায়। যাই হোক, এই বিষয়গুলি থেকে বেরিয়ে আসতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে,
নিজের জন্মকুণ্ডলী দেখতে হবে। কর্কট এমন একটা রাশি, এমন একটা লগ্ন যেটা খুব দ্রুত পীড়িত হয়। কর্কট রাশির উপরে সামান্য পাপগ্রহের দৃষ্টি সেটা কিন্তু কর্কটকে পীড়িত করে দেয়। তার উপরে শনির দৃষ্টি থাকতে পারে, রাহুর দৃষ্টি, কেতুর অবস্থান, মঙ্গলের দৃষ্টি। মঙ্গল কর্কটের জন্য যোগকারক গ্রহ হলেও মঙ্গল কিন্তু কর্কটকে ভীষণভাবে পীড়িত করে। আর এই পীড়া যদি আসে তাহলে কিন্তু কর্কটকে পিছিয়ে পড়তে হবে। মানুষকে সাহায্য করতে গিয়ে কর্কট পিছিয়ে আসবেন। দুর্ভাগ্য কেন যেন আপনার পিছু ছাড়ছে না, আসলে ভুল কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে। লগ্নের উপরে রাহুর দৃষ্টি রয়েছে, রাহু অবস্থান করে রয়েছে আপনার নবমে। আপনি ভাবছেন এত দুর্ভাগ্য, এত অভাগা আমি হতে পারি, এত অভাগা কোনো একটা মানুষ হতে পারে, কোথাও সাফল্য নেই, যা করছি সেখানেই ব্যর্থ। তার কারণ লুকিয়ে রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে। আপনার জন্মকুণ্ডলিতে যোগকারক গ্রহ সেটি হলো মঙ্গল, সে অবস্থান করে রয়েছে আপনার একাদশে। আপনি ভাবছেন দশমপতি একাদশে, কিন্তু একাদশ ভাবের জন্য দশমপতি মঙ্গল সে কিন্তু প্ল্যানেট অফ ডিনায়াল, সে কিন্তু একাদশ ভাবটাকে ডিস্টার্ব করে চলেছে। ফলে ইচ্ছা প্রচুর, কারণ পঞ্চম ভাবটা তো ভীষণ অ্যাক্টিভ হয়ে রয়েছে। ইচ্ছা প্রচুর, পরিকল্পনা প্রচুর। আপনার পরিকল্পনা যে গ্রহণ করেছে সে সাকসেসফুল। আপনি বলছেন আজকে এই শেয়ারটা কেন, কিনছে এবং সাকসেস পাচ্ছে, গ্রোথ আসছে। কিন্তু দুদিন পরে আপনার হাতে টাকা এসেছে, নিজের বুদ্ধিতে নিজে শেয়ার কিনছেন, আপনি ডুবছেন। সেই দিনই কাউকে পরামর্শ দিয়েছেন, সেই মানুষটা কিন্তু প্রফিট করেছে, বাট আপনি প্রফিট করতে পারেননি, কারণ আপনার তো একাদশে মঙ্গল। আয়ের ক্ষেত্রটিতে দশমপতি বসে আয়ের মধ্যে একটা লিমিটেশন নিয়ে এসেছে। যেই মুহূর্তে আয় বাড়ছে, মঙ্গল সেখানে লিমিটেশন নিয়ে এসে আয়টাকে কমিয়ে দিচ্ছে। কিন্তু ডিজায়ার চরম মাত্রায় বাড়ছে, কারণ শুক্রের ঘরে বৃষ রাশিতে মঙ্গল, কিন্তু সেই ডিজায়ারকে ফুলফিল করবার জন্য দরকার টাকা, সেটা নেই, আসছে না। মঙ্গল সেই ডিজায়ার বাড়াচ্ছে, মঙ্গল সেই আর্নিংটাকে কমাচ্ছে। আপনি পড়লেন মহাবিপদে। এদিকে ডিজায়ার হু করে বাড়ছে, ওদিকে আর্নিং বাড়ছে না। কারণ লুকিয়ে রয়েছে আপনার রাশিচক্রে। সুতরাং প্রত্যেকটি মানুষেরই কিন্তু নিজের রাশিচক্র সম্পর্কে একটা সাধারণ নলেজ থাকা দরকার। কোন সময়ে, কোন দিকে, কোন ক্ষেত্রে উন্নতি আসবে, সেই সময়টাকে কিভাবে কাজে লাগাবেন, সেই ব্যাপারটাকে কিন্তু বুঝতে হবে। বৃহস্পতি এক্সল্টেড হচ্ছে, কি করবেন? চাকরি, উন্নতি আসবে না। কি করতে হবে? ব্যবসা করতে হবে। এই সময়টা হলো কর্কট রাশি বা লগ্নের মানুষদের নিজেকে এক্সপ্লোর করার টাইম। বৃহস্পতি নবমপতি, দশম ভাবের দ্বাদশ ভাব হচ্ছে নবম। সেই বৃহস্পতি বসে আছে কোথায়? আপনার লগ্নে সে প্রবেশ করছে। চাকরি দেবে না, এই মুহূর্তে বৃহস্পতি দেবে সেলফ প্রফেশন। আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে, যে হুনর রয়েছে আপনার মধ্যে, তাকে এক্সপোজ করার টাইম এটা। তাকে উন্মুক্ত করতে হবে, তার উপরে ভরসা করে নিজের জীবনকে গঠন করতে হবে। এবার নিজেকে উন্মুক্ত করুন কর্কট, এটাই সেই সময়। আর কিসের অপেক্ষা? যাই হোক না কেন, নিজের জন্মকুণ্ডলী জাজ করান। প্রতিকার স্বরূপ কর্কট রাশি বা লগ্নের মানুষ যারা রয়েছেন, তারা এই মুহূর্তে, এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিব তাণ্ডব স্তোত্র এগুলো পাঠ করতে পারেন। এগুলো ভীষণভাবে কনফিডেন্স বাড়ায়। আমি আমার ক্যারিয়ারে এটা দেখেছি। কর্কট একটা লোহার বালা ধারণ করতে পারেন, লোহার বালা, স্টিলের বালা নয়, লোহার বালা কর্কট ধারণ করতে পারেন। সেই সঙ্গে সঙ্গে 4 মুখের রুদ্রাক্ষ, 2 মুখের রুদ্রাক্ষের একত্রে ধারণ, এটাও কিন্তু ভীষণ পজিটিভ এবং শুভ। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব। প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে, বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি
পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি, এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন মিঠুন সরকার, ডেট অফ বার্থ 3/11/1984, টাইম 12টা 15 PM, স্যাটারডে। আমার কি কোনো লটারি লাগতে পারে? মিঠুন ভাই, তোমার কুণ্ডলিতে লটারি প্রাপ্তির যোগ অবশ্যই রয়েছে এবং এই লটারি কিন্তু তোমার প্রয়োজন মেটাতে পারবে না। সুতরাং লটারি কাটলেও সেটা যেন লিমিটেড হয়, অর্থাৎ অতিরিক্ত ব্যয় লটারির পেছনে না করাই ভালো। এই লটারির পরিবর্তে তুমি চাকরিতে কনসেন্ট্রেট করো। প্রাইভেট জব তোমার জন্য পজিটিভ এবং ভালো, এবং সেই জবে যেন ট্রাভেল থাকে, অর্থাৎ তুমি বাইক করে বিভিন্ন জায়গায় যাচ্ছ, এদিকে যাচ্ছ ওদিকে যাচ্ছ, এই কাজ তোমার জন্য ভালো। লটারির উপরে ভরসা করাটা তোমার জন্য সঠিক হবে না। তাহলে মিঠুন বাবুর জন্য রইল একটা শুভকামনা। শুভকামনা রইল আপনাদের প্রত্যেকের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। মনের সকল কামনা পূর্ণ হোক। মায়ের আশীর্বাদে আরো সমৃদ্ধ হোক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।